আগামী 10 বছর বাদে আমাকে তুমি কিভাবে দেখতে হ্যাঁ, চাও? আমি দেখতে পাবো তোমাকে সেইভাবে। মানে ট্যারো রিডিং এ আমি যেটা সাজেস্ট করি আমার ক্লায়েন্টদেরকে, যে ডেট অফ বার্থ বলো, তোমার এনার্জি আমি রিড করবো, তুমি কি জানতে চাইছো। যাদের ধরো লিও বা ভার্গো বা পিসেস বা যাদের তুমি দেখছো, হ্যাঁ আমি বাংলাতেও বলছি, ধরো সিংহ, কর্কট, একদম। মিথুন, এদের এদের তুমি একটুখানি এক এক করে যদি এক লাইন করে বলো, তুমি ভবিষ্যৎটা প্রেমিক ফিরে আসবে কিনা বা প্রেমিকা ফিরে আসবে কিনা, এইটা অনেকে জানতে চায়, সেটার কি তুমি হেল্প করতে পারো? একদম। আমার জেনজি ক্লায়েন্ট প্রচুর রয়েছে, তারা জানতে চায়, ধরো 3টে পার্টনার রয়েছে, তারা কনফিউজড, আমরা হেল্প করি তাদেরকে দেখে দিতে যে বলে যে আগের জন্মে বাবা ছিল, বাবাকে না দেখে চলে গেছিল, এই জন্মে সে স্বামী হয়ে এসছে, এটা তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এরকম হয়। এবং তার সঙ্গে আমরা 3বার বলবো, উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে এমন একজন আছেন যিনি নিরাময় করেন, মানে সবার একটু ওপর এমন এমন কিছু উনি করেন যেগুলোতে মানুষের মনের একটু নিরাময় হয়। উনি স্পিরিচুয়াল হিলার এবং তার সঙ্গে ট্যারো রিডিং করেন। এবং আচ্ছা, এটা বলার আগে ওর সঙ্গে পরিচয় করিয়ে নিই। হ্যাঁ, তুমি তোমার নাম বলো এবং তুমি কি করো বলো। নমস্কার, আমি রেশমি রায়। আমি একজন স্পিরিচুয়াল হিলার, আমি ম্যানিফেস্টেশন কোচ, আর তার সঙ্গে আমি আকাশিক রিডার আর এঞ্জেল থেরাপি নিয়েও আমি কাজ করে থাকি। এই আকাশিক রিডার ব্যাপারটা একটু বলবে? হ্যাঁ, আকাশিক রিডার জিনিসটা আজকাল কিছুজন জানেন, কিছুটা আনকমনও বলতে পারো। তো পিএলআর সম্পর্কে তোমরা আশা করি সকলে শুনেছো, পাস্ট লাইফ রিডিং। মানে পাস্ট লাইফ রিডিং মানে আগের জন্মের রিডিং? হ্যাঁ, আগের জন্মে আমরা অ্যাকচুয়ালি এখন আমরা কলিযুগে বিলং করছি, তো আমরা পাস্টে প্রচুর লাইফ কাটিয়ে এসেছি। তো পাস্ট লাইফ রিড, আমরা হচ্ছে আকাশিক রিডাররা হচ্ছে পাস্ট লাইফ রিডার, আমরা পাস্ট লাইফ রিড করতে পারি। আমাদের আশেপাশে প্রচুর আর্কএঞ্জেলসরা রয়েছেন যারা আমাদেরকে বিভিন্ন জিনিসে হেল্প করে। এইটা পুরো বুঝিয়ে বুঝিয়ে বলো আমাকে। এঞ্জেলসরা রয়েছেন মানে? এঞ্জেলসরা রয়েছেন মানে আমাদের এই আর্থ রেলমে আমরা রয়েছি 3D ওয়ার্ল্ডে। 5D ওয়ার্ল্ড রয়েছে, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমাদের অজানা। পড়াশোনা করলে আমরা যেটা আমি দেখতে পাচ্ছ না, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো সেই রেলমে আমাদের প্রচুর আর্কএঞ্জেলসরা রয়েছেন যারা আমাদের বিভিন্নভাবে হেল্প করেন। যেমন আমাদেরকে হেলথ ওয়াইজ হেল্প করেন কোনো আর্কএঞ্জেল আমাদের পাস্ট লাইফ, যেমন আর্কএঞ্জেল মেটাট্রন, যার কথা আমি স্পেশালি বলবো। আর্কএঞ্জেল মেটাট্রন হচ্ছেন এমন একজন এঞ্জেল যার কাছে আমাদের কর্মের খাতা থাকে। মানে আমরা পাস্ট লাইফে যা যা করে এসেছি, আমাদের কর্ম কিছু স্টেবল কর্ম আমাদের রয়েছে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না, যার জন্য আমাদের বার্থ হয়েছে এই লাইফে। সোল পারপাস আমরা ফুলফিল করি সেই কর্ম দিয়ে। আর কিছু কিছু কর্ম রয়েছে যেগুলো আনস্টেবল কর্ম। আচ্ছা, আমি গত জন্মে কি করেছি এবং আমি কি অন্যায় করেছি এবং তার যে এখন কি ফল ভোগ করছি, বা গত জন্মে আমি কি ভালো করেছি তার যে আমি এখন ফল ভোগ করছি, সেটা আমি জানতে পারবো? হ্যাঁ, একদম, আমরা এই জায়গাটা নিয়েই কাজ করি, এটা আমরা জানতে পারবো। আকাশিক রিডিং হচ্ছে 5D ওয়ার্ল্ডে ঢুকে আর্কএঞ্জেল মেটাট্রনের হেল্পে আমরা সেই তোমার কর্মের খাতাটা বার করবো। প্রত্যেকের আলাদা আলাদা কর্মের খাতা রয়েছে। কর্মের খাতাটা খুলি, তুমি যেই জায়গাটায় স্টাক হয়ে আছো লাইফে, কেউ লাভ লাইফে স্টাক হয়ে আছে, কেউ কেরিয়ার ওয়াইজ স্টাক হয়ে আছে, কারোর বাবা মার সঙ্গে, পেরেন্টসের সঙ্গে ভালো সম্পর্ক না। ম্যাক্সিমাম প্রবলেম এখনকার দিনে যেটা আমরা ফেস করি, যে আমাদের লাভ লাইফ খারাপ, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে অনেকে, তারপরে আবার রিলেশনশিপে জড়াচ্ছে, একটা স্ক্যাটার্ড লাভ লাইফ। তো সেই জায়গায় ম্যাক্সিমাম আমার ক্লায়েন্টরা আসেন এবং আমি আকাশিক রিডিং এ ঢুকে তাদের সেই জায়গায় কর্মের ব্যালেন্সটা দেখি, যে কি কারণে তারা পাস্ট লাইফ থেকে সেটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসছে এই লাইফে, সেই লেসনটা তাদেরকে নিতে হবে। এবং সেই লেসনটা নেওয়ার পর তাদের আমরা রিডিং করে আমরা, মানে ধরো আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, ধরো গত জন্মে আমি কোনো প্রেমিকাকে ঠকিয়েছি, হতেই পারে আমি একজন প্রেমিক, আমি কোনো প্রেমিকাকে ঠকিয়েছি, তার বদলে কি এই জন্মে আমাকে কোনো প্রেমিক ঠকাবে, এরকম কি ব্যাপারটা? কোনো প্রেমিক ঠকাবে না, সেই প্রেমিকাই হয়তো প্রেমিক হয়ে এসে ঠকাবে। সেটাই বলছি। হ্যাঁ, কারণ তার সঙ্গে তোমার কার্মিক ব্যালেন্স খারাপ হয়ে আছে, ও তার সঙ্গে তোমার কার্মিক খাতা খারাপ হয়ে আছে, এই সে এসে তার প্রতিশোধটা নেবে, সেই ব্যালেন্সটা নেবে। অ্যাকচুয়ালি প্রতিশোধটা সে নেয় না, ইউনিভার্স ব্যালেন্স করে সব কর্ম। ইউনিভার্স সবসময় মনে রাখতে হবে, ইউনিভার্স আমাদেরকে সবসময় কষ্ট দেবে বা আমাদেরকে শাস্তি দিতে আসে না, ইউনিভার্স আমাদেরকে লেসন লার্ন করাতে আসে। যতক্ষণ না আমরা সেই লেসনটা লার্ন করি, সেটা বিভিন্ন ওয়েতে আমাদের। আচ্ছা বলো তো, একসঙ্গে
একসঙ্গে অনেকগুলো মানুষ একটা কারখানায় পুড়ে গেল, তারা কি লেসন লার্ন করলো? তারা কি লেসন লার্ন করলো? তাদের হয়তো পাস্ট লাইফে তারা এমন কোনো কাজ একসাথে করেছিল ও যেইটার লেসন এই লাইফে লার্ন ও, করলো। এটা আমি শুনলাম কোথায় যেন একসঙ্গে অনেকগুলো কাজ করেছিল তারা, এটা লার্ন করলো। ওই যেটা প্লেন প্লেন ক্র্যাশে যেটা হয়েছিল, তারা একসঙ্গে প্রচুর, যেটা আমরাও ঢুকে দেখেছি পাস্ট লাইফে, তারা একসঙ্গে প্রচুর বন জ্বালিয়ে দিয়েছিল। ও পুরো ফরেস্টকে তারা একসঙ্গে ডিস্ট্রয় করে দিয়েছিল। মানে এই মানুষগুলো এবং কোনো না কোনো ভাবে এরা একসঙ্গে একত্রিত হয়েছে এবং তারা পুরো ঝলসে গেছে, তাদের কার্মিক ব্যালেন্স হয়েছে ওই ও জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে কার্মিক ব্যালেন্স হতেই হবে, হয় এই লাইফে না হয় অন্য লাইফে গিয়ে কার্মিক ব্যালেন্স হতেই হবে। আজকালকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স কেস অজস্র আসে আমাদের কাছে। এখানে একটা উল্লেখযোগ্য জিনিস, আকাশিকে ঢুকে কর্ড কাটিং করা যায়। আচ্ছা, আকাশিক ব্যাপারটা হচ্ছে যে আমিও জানতাম না, আমি তোমার থেকে শুনলাম যে এটা হচ্ছে পূর্বজন্মের কাজটা কি এবং কি করেছে তার ফলটা জানতে পারছে, এবং এই জন্মে তার কিভাবে সেটাকে নিরাময় করছে বা হচ্ছে সেটা তোমরা জানতে পারছো। এবার তুমি জানতে পারলে কারোর থেকে আগে, ওই কট কাটিং এর আগে বলছি, ধরো তুমি জানতে পারলে যে একটা কেউ এক্স আগের জন্মে এরকম একটা অন্যায় করেছে, ধরো গাছ পুড়িয়ে দিয়েছে বা এটা, সেটা তুমি এই জন্মে দেখতে পাচ্ছ যে ভবিষ্যতে ওর এরকম একটা হতে চলেছে, সেটাকে তুমি কি নিরাময় করতে পারবে? একদমই নিরাময় করা যায়। তাকে আমরা হিলিং দিতে পারি এবং একটা স্পেশাল প্রেয়ার হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, যেটাকে আমরা বলি হোপোনোপোনো। সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার মতো, মন থেকে ক্ষমা চাওয়ার মতো ভালো কর্ম কিচ্ছুতে নেই। হ্যাঁ, পূর্বজন্মে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা আকাশিকে ঢুকে আগে দেখবো যে ইন্টেন্সিটিটা কতটা, এটা আমরা কাটাতে পারবো কিনা। ইন্টেন্সিটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা 100%ই কাটিয়ে দিতে পারি, কারণ এগুলো সঞ্চিত কর্মের মধ্যে আমাদের থাকে। আফটার দ্যাট দেখার পর 25 দিনের একটা ওই কি থাকে, হ্যাঁ 21 দিনের একটা হিলিং থাকে এবং প্রেয়ার্স এর মধ্যে দিয়ে যেতে হয়, তারপরে জিনিসটা কেটে যায় আস্তে আস্তে। তবে আকাশিক যখন আমরা সেশন করি তার 3 মাস পর থেকে এফেক্ট হয়, জিনিসটা সোল লেভেলে গিয়ে কাজ হয় এবং 3 মাস পর থেকে তার ফলটা দেখা যায়। কিরকম এক্সপিরিয়েন্স আছে একটু উদাহরণ দাও। অনেক রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, যেমন আমার কাছে একজন, এটা একটা মেজর এক্সপিরিয়েন্স আমার কাছে একজন আসেন যে সিঙ্গেল মম, তো তার ডিভোর্সের কেস চলছে, তো সে লাইফে এগোতে চায়। সে যখন আকাশিক করায় আমি দেখি তার হাজবেন্ড তাকে ভীষণভাবে মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করতো, ভীষণ, মানে এত মারতো ধরে তাকে। তো সে প্রচন্ড কান্নাকাটি করে এবং দেখি যে পাস্ট লাইফে গিয়ে তার বাবা ছিল তার হাজবেন্ড সেই লাইফে, এবং এইভাবেও হয়, মানে এই হাজবেন্ড যে হচ্ছে সে তার আগের লাইফে তার বাবা ছিল। আচ্ছা, তো সেই বাবা ছিল এবং তার একটা রাজত্ব ছিল তার বাবার বিরাট, এবং সে অন্যের সঙ্গে বেরিয়ে চলে যায় এবং বাবাকে দেখে না, বাবার খুব কষ্টে ডেথ হয়। তো সেই হাজবেন্ড ফিরে আসে এই লাইফে, তার সঙ্গে যাই হোক, তার সঙ্গে বিভিন্নভাবে ফিজিক্যাল আর মেন্টাল অ্যাবিউস এর মধ্যে দিয়ে মেয়েটি যায়। এবং আমরা কট কাটিংটা একটা মেজর আমরা করে থাকি আকাশিকে। এই কট কাটিং ব্যাপারটা কি? হ্যাঁ, আমি একসাথে করেই সবটা বলছি। তখন আমরা ওই কট কাটিং মানে যে সাফারিং টুকু থাকে আমরা হিলিং দিয়ে ওই লাইফের সাফারিং এর সঙ্গে এই লাইফের যাতে প্যাটার্ন আর রিপিট না হয় আমরা কট কাটিং করে দিতে পারি। যে কটটা পাস্ট লাইফের সঙ্গে জুড়ে আছে, যেটা এই লাইফকে সাফারিং দিচ্ছে, সেটাকে আমরা সম্পূর্ণভাবে কাট করে দিতে পারি। কাট করে দিল মানে দুজন ডিটাচড হয়ে গেল। এবার যেই ডিটাচড হয়ে গেল, মেয়েটি আমাকে আকাশিকে সেশনে কোশ্চেন করে যে আমার লাইফে কি তাহলে কেউ আসবে সামনে। আমি স্পষ্ট একজনের মুখ দেখতে পাই আকাশিকে, একজন রিমলেস চশমা পরা একজনকে দেখতে পাই। তাই নাকি? হ্যাঁ, স্পষ্ট দেখতে পাই একজনকে, যে ওর দিকে। তুমি কি ওই সময়টা যখন আকাশিক করো সেই সময়টা কি কোনো মেডিটেশনের মধ্যে থাকো? মেডিটেশনের মধ্যে থাকি, আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার ক্লায়েন্ট আমাকে কোশ্চেন করতে থাকে এবং সেই কোশ্চেনের অ্যান্সার আমার ঠিক সিনেমার মতো আমার সামনে আসে। এটা কোথা থেকে, কার কাছ থেকে শিখেছো? আমি এটা শিখেছি একজন আমেরিকান ইনস্টিটিউট অফ হোলিস্টিক সায়েন্স থেকে। আচ্ছা। তো একজন রিনাউন্ড আকাশিক রিডারের কাছ থেকে আমার শেখা। মোটামুটি 4-5 বছরের কোর্স আমি করেছি কমপ্লিট, এটা নিয়ে পড়াশোনা করেছি। তারপরে আমি দেখতে পাই যেটা মিরাকল, যেটা আমার জন্য খুবই অ্যাবসার্ড যে এটা ঘটতে পারে। তারপরে আমাকে 4-5 জনের ছবি পাঠায় মেয়েটি, এবং আমি দেখতে পাই সম্পূর্ণ সেই ব্যক্তিকে যাকে আমি আকাশিক দেখতে পেয়েছি, এবং সে ওর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। এবং আকাশিকে শুধু যে পাস্ট লাইফ দেখা যায় তা না, ফিউচারও দেখা যায়, ফিউচার লাইফও। এবং তার সঙ্গে কি মেয়েটি এখন থাকে বা বিয়ে করেছে? মেয়েটি, তার সঙ্গে এনগেজমেন্ট কমপ্লিট হয়েছে এবং আমি সেই সময় ওদের ম্যারেজ দেখেছিলাম আকাশে। তার মানে ম্যারেজ হওয়ার, এবং এনগেজমেন্ট কমপ্লিট হয়েছে, দে আর নাও হ্যাপি কাপল। আচ্ছা আচ্ছা। তাহলে পরে তুমি তো তাহলে তো তোমরা অনেক কিছুই আগের পরের করে দেখতে পাও। হ্যাঁ, আগেরটাও যেমন দেখতে পাই,
ভবিষ্যৎটা কিরকম দেখেছো একটু বলো। ভবিষ্যৎ ওর ক্ষেত্রে আমি দেখেছিলাম যে একটি ছেলে ওর দিকে এরকম, ছেলেটির মুখটি স্পষ্ট দেখেছিলাম, ওর দিকে এরকম এগিয়ে আসছে এবং ও একটা লেহেঙ্গা পরে এগিয়ে যাচ্ছে এবং একটা বিয়ের মণ্ডপ দেখেছিলাম আমি ওর ক্ষেত্রে। সে তো বিয়ে হলো, কিন্তু তারপরে কিছু দেখতে পার না। তারপরে যদি ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ তার হ্যাঁ, রিকোয়ারমেন্ট অনুযায়ী, সে আমাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু কেউ যদি ধরো জিজ্ঞাসা আজকে করে, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তুমি আমাকে বলো তো এর পরের টা কি আছে, তুমি বলতে পারবে? এক্স্যাক্টলি পারবো, কিন্তু তার জন্য আমি মেডিটেট করতে হবে, আমাকে মেডিটেট করে আমাকে আকাশিকে ঢুকতে হবে। ঝুঁকে তুমি আমাকে নিয়ে রেশমি, আমি বুঝতে পারছি না, মানে ধরো তুমি আমাকে আমি জিজ্ঞেস করলাম যে আমার পরে ভবিষ্যৎ কি হতে পারে, আগামী 10 বছর বাদে আমাকে তুমি কিভাবে দেখতে হ্যাঁ, চাও? আমি দেখতে পাবো তোমাকে সেইভাবে মানে আকাশে তাই? ঢুকে। দূরদৃষ্টি? একদম একদম, আমি মেডিটেশনে ঢুকে দেখতে পাবো তুমি 10 বছর পর গিয়ে কি করছো, সেটা আচ্ছা আমি তোমাকে মেডিটেশনে ঢুকেই চোখ বন্ধ করে বলবো আমি কি দেখছি, এবং এক্স্যাক্ট সেটাই হয়। আচ্ছা 3-4 জন ক্লায়েন্টের ক্ষেত্রে আমার এরকম হয়েছে। আমার একজন লন্ডন বেস ক্লায়েন্ট ছিল, তো সেক্ষেত্রেও মেয়েটির ম্যাক্সিমাম ডিভোর্স কেস আসে আজকালকার দিনে, সেক্ষেত্রেও মেয়েটির দিল্লিবাসী নিবাসী একজনের সঙ্গে বিয়ে হয়েছিল, তার ডিভোর্স কেস চলছিল, এবং লন্ডনের একজনের সঙ্গে, একটি ছেলের সঙ্গে তার অ্যাফেয়ার হয়, এবং অ্যাফেয়ার হওয়ার পর তারা সোশ্যাল মিডিয়া থেকেই তাদের যোগাযোগ হয়, এবং দুজনে অসম্ভব পুল অনুভব করছিল দুজনের সাইডে। কিন্তু যেমন হয়ে থাকে বিদেশে, তার গার্লফ্রেন্ড রয়েছে, তার গার্লফ্রেন্ডের থেকে তার একটি বাচ্চা রয়েছে, এরকম একটি তার লাইফ রয়েছে। কট কাটিং করে ছেলেটি এসে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে, কারণ সে হ্যাপি নয় সেখানটাতে, এই মেয়েটির প্রতি তার অসম্ভব পুল। এই তো নেক্সট মান্থ 2-1 মাসের মধ্যে ওদের বিয়ে হবে। আচ্ছা, এরকম সাকসেস স্টোরি রয়েছে। অনেকে আছে যারা ধরো এটাকে বলে যে কালা জাদু, মানে কালা জাদু আমি বলবো না, কিন্তু অনেকে আছে না যারা ধরো হাজবেন্ডের সঙ্গে কোনো একটা মেয়ের প্রেম চলছে বা স্ত্রীর সঙ্গে কোনো একজন পুরুষের প্রেম চলছে, অনেকে চায় যে তাদের মধ্যে কেটে যাক, আমরা আবার ভালো করে জীবন সংসার করি, সেটা কি করা সম্ভব? সেটা তখনই করা সম্ভব যদি ভালোবাসাটা বেঁচে থাকে। আচ্ছা, আমরা আগে দেখব যে সেই স্ত্রীটি তার সঙ্গে সুখী কিনা। মানে স্পিরিচুয়াল হিলাররা কখনো কোনো অনৈতিক কাজ করতে চান না, অন্তত যারা পজিটিভ উইলের পজিটিভ সাইডে রয়েছে। অনেকে করেন, ব্ল্যাক ম্যাজিক করে বশীকরণ করেন, অনেকে করেন, কিন্তু যারা পজিটিভ সাইডে রয়েছে তারা কোনোদিন, যেমন আমরা কোনোদিন করি না, আমরা আগে ট্যারো রিডিং করে দেখবো আসলেই মেয়েটি তার সঙ্গে সুখী কিনা, আসলেই কোনো ডিস্ট্রাক্ট হয়ে গেছে কিনা তার বউ। যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা রাজি হই যে হ্যাঁ, কট কাটিং করে, সেখানে হয়তো কার্মিক রিলেশন, কট কাটিং করে আবার এগিয়ে এসে এর সঙ্গে ঠিকঠাক ভাবে সবকিছু ঠিক করে দেওয়া। কিন্তু আসলেই হাজবেন্ডটি তাকে পিটাচ্ছে, হাজবেন্ড তাকে মারছে, তাকে একদম বাজে রেখেছে, কিন্তু সে অন্য একটা রিলেশনশিপে জড়িয়েছে, সেই রিলেশনশিপটা ঢুকে দেখছে যে সে সত্যি আসলেই ভালো আছে, তাহলে সেখান থেকে তাকে নিয়ে আসাটা তো একটা অনৈতিক কাজ। হ্যাঁ, সেটা করাটা উচিত। সেটা করবে না, সেটা তোমরা বুঝতে পারো, সেটা আমরা ট্যারো রিডিং করে বুঝতে পারি। আচ্ছা, এবার এই ট্যারো রিডিংটা একটুখানি বলো যে এটা কি, এটার ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট, মানে এই কার্ডস। আচ্ছা, কার্ডস আমাদের মেজর আরকানা রয়েছে, মাইনর আরকানা রয়েছে, এরকম বিভিন্ন ধরনের ট্যারো কার্ড রয়েছে। মেন একটা ট্যারো কার্ড রয়েছে, সেটা দিয়ে আমরা রিডিং করি, তাতে সমস্ত কিছু দেখা যায়। যারা আসলেই ট্যারো রিডিং করতে জানেন তারা সমস্ত কিছু দেখতে পারেন, ফিউচার দেখতে পারে, কেরিয়ার কিরকম থাকবে, এই বছরটা কিরকম থাকবে। যেমন আমাদের হিউজ একটা রাশ আসে যখন নতুন বছর হয়, সবাই জানতে চায় আমার বছরটা কেমন কাটবে, তো এইভাবে সবটাই দেখা যায়। কারণ ম্যারেজ কখন হবে, ইনফ্যাক্ট ডেথও প্রেডিক্ট করা যায় ট্যারো থ্রু দিয়ে। আচ্ছা, এই যে কার্ডটা করতে করতে মানে এক একটা জ্যোতিষীর মতো করে এক একটা রাশি নিয়ে বলে, এটাও কি? এটাও করা যায়। ফায়ার এলিমেন্ট আছে, ওয়াটার এলিমেন্ট আছে, এইভাবে যাদের ফায়ার এলিমেন্টের রাশি তাদেরকে, যেমন লিও, তাদেরকে এই অনুযায়ী ফায়ার এলিমেন্টের রাশি কারা কারা? লিও রয়েছে, এরিজ রয়েছে, এটা ফায়ার এলিমেন্ট, তো এদের এইভাবে করা যায়। তবে ট্যারো রিডিং এ আমি যেটা সাজেস্ট করি আমার ক্লায়েন্টদেরকে, যে ডেট অফ বার্থ বলো, তোমার এনার্জি আমি রিড করবো, তুমি কি জানতে চাইছো। ইনফ্যাক্ট ইন জেনারেল একটা ট্যারো রিডিং হয়, যেটা কেউ চ্যানেলে ঢুকে তুমি দেখবে যে কেউ করছে যে আজকে আপনার দিনটা কেমন যাবে, বা আপনার পার্টনারের কারেন্ট রিডিংটা, ওটা একটা কালেকটিভের ইন জেনারেল রিডিং আমরা করে থাকি। কিন্তু সবচেয়ে ভালো হয় 1-to-1 ট্যারো রিডিং। আচ্ছা, সেখানে ধরো আমি তোমার রিড করছি, তোমার এনার্জিটা ডাইরেক্ট, তোমার কি হচ্ছে, তোমার ডেট অফ বার্থ। আজকাল তো অনলাইনে দেখছে, বলছে শুধু ডেট অফ বার্থটা দাও আর বাকিটা সব জেনে নাও, সেটা দেখছি হচ্ছে। তাই হয়। মানে তোমাদের সেখানে কি ওই ডেট অফ বার্থ দিয়ে তোমরাও সেভাবে জানো, নাকি তোমাদের আলাদা কোনো কিচ্ছু লাগে না, নাম আর ডেট অফ বার্থ, ব্যাস ব্যাস। আর যদি কেউ দিতে পারে টাইম অফ বার্থ, তো একটু অ্যাকিউরেটে যাওয়া যায়। তো এমনিতে যারা খুব ইনটিউটিভ
আসলেই যারা ভালো রিডার, যারা পড়াশোনা করেছে, তারা ডেট অফ বার্থই তাদের জন্য সাফিসিয়েন্ট। তাই? একদম। তো তুমি এমনিতে যাদের ধরো লিও বা ভার্গো বা পিসেস বা যাদের তুমি দেখছো, হ্যাঁ আমি বাংলাতেও বলছি, ধরো সিংহ, কর্কট, একদম। মিথুন, এদের এদের তুমি একটুখানি এক এক করে যদি এক লাইন করে বলো তুমি ভবিষ্যৎটা দেখেছো। ঠিক আছে, আমি তাহলে ট্যারো রিডিং করে বলি। হ্যাঁ করো। আমার কার্ডস লাগবে তাই? হ্যাঁ হ্যাঁ নিন। আচ্ছা, আমরা প্রথমে দেখবো এরিজ রাশির 2026 বাকিটা কিরকম যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরিজ রাশির যারা রয়েছে, মেষ রাশি বাংলায়, তাদের বাকি 2026 কেমন যাবে। হুম। আচ্ছা, এরিজ রাশির যারা রয়েছে তাদের কার্মিক ইভেন্ট প্রচুর এই বছর ঘটবে। হ্যাঁ। কার্মিক ইভেন্টের মধ্যে দিয়ে তাদের যেতে হবে, তারা জাজমেন্টও পাবে। অনেক দিন ধরে কোনো মামলা মোকদ্দমা হয়তো আটকে আছে, বা তাদের সঙ্গে কোনো জাজমেন্ট হয়নি, কেউ তাদেরকে বিট্রে করে চলে গেছে, সেই ক্ষেত্রে জাজমেন্ট পাবে। আর খারাপ কিছু যদি ঘটে থাকে, যেটা ডিপ্রেশন হতে পারে, যেটা পাস্ট ট্রমা হতে পারে, সেখান থেকে তারা বেরোতে পারবে এবছরের শেষের দিকে। আচ্ছা, এটা তো হলো এরিস। এরিজ হলো। হ্যাঁ। এরপরে আমরা দেখব টরাস। টরাস রাশি 2026 এর বাকিটা কিরকম যাবে। টরাস রাশি ফুলফিলমেন্ট, মানসিক ফুলফিলমেন্ট, ক্যারিয়ারে ফুলফিলমেন্ট প্রথমত পাবে, কিন্তু তাদের অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে। আচ্ছা। অ্যাডিকশন যেমন যে কোনো রকমের অ্যাডিকশন হতে পারে, সেটা কিন্তু তাদের মারাত্মক ক্যারিয়ারে ক্ষতি করবে। কিন্তু এফোর্ট দিতে হবে। এমন কোনো ইভেন্ট করতে পারে যেখানে ফার্স্ট এফোর্টে কাজ না হতে পারে, সেকেন্ড এফোর্ট যদি তারা দেয়, থেমে গেলে হবে না যে আমার এটা হলো না আমি থেমে গেলাম, না, সেকেন্ড এফোর্ট যদি তারা দেয় তাহলে কিন্তু তারা স্টারের মতো শাইন করবে। আচ্ছা। টরাস রাশি। জেমিনাই। জেমিনাই রাশির ক্ষেত্রে 2026 কিরকম যাবে। সেলফ ওয়ার্ক করতে হবে জেমিনাইকে প্রচন্ড। নিজের দোষ ভুল সেটা বিচার করে চলতে হবে, ইগনোর করলে চলবে না। মানে আমার মধ্যে যে ভুলটা হচ্ছে সেটাকে আগে সেলফ রিয়েলাইজেশনের মোডে আসতে হবে তাকে, তাহলে পরেই সে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। এবং বাইরের ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকতে হবে। কেউ এসে কিছু বলে গেল, আগে শুনলাম না যে আমার কানটা আছে কিনা, কেউ বললো কাকে তোমার কান নিয়ে চলে গেছে, কাকের পিছনে দৌড়ালে হবে না। আচ্ছা। এটা আর এর ক্ষেত্রেও এরাও শাইন করবে, শেষের দিকটা ভীষণ ভালো। আচ্ছা। ক্যান্সারের 2026 কিরকম যাবে বাকি দিনগুলো। ক্যান্সারের ক্ষেত্রে আমি বলবো 2026টা একটু টাফ। কার্মিক ইভেন্ট প্রচুর ঘটবে, কার্মিক ইভেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, এফোর্টস দিতে হবে, তবে প্রচুর অপরচুনিটিস আসবে ক্যান্সারের। সেলফ রিয়েলাইজেশন মোডে, কর্কট যেটা সেলফ রিয়েলাইজেশন মোডে তাদেরকেও যেতে হবে, আমার কি ভুল হচ্ছে দেখে। এবং এখানে আরেকটাও জিনিস আমি দেখতে পাচ্ছি, যেটা কোনো গুরু বা কোনো মেন্টরের হেল্প পাবে ক্যান্সার। যে টাফ দিনটা আসবে সেটাতে কোনো গুরু বা কেউ এসে তাদেরকে হেল্প করবে। এবং তারপরে লাস্ট অফ অল কি, যে প্রবলেমই আসুক না কেন, তারা কিন্তু কষ্ট হলেও সেটাকে হ্যান্ডেল করে নিতে পারবে। আচ্ছা। চ্যালেঞ্জিং হবে হ্যাঁ, কিন্তু হ্যান্ডেল করতে আচ্ছা। পারবে। লিওস। লিও, হ্যাঁ। আমি নিজে লিও। সিংহ। সিংহ। 2026 লিওদের বাকি কেমন যাবে। লিওদের কেরিয়ার, লাইফ সবই ঠিকঠাক মতো গোল ওরিয়েন্টেড ভাবে এগোবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ইমোশনাল কন্ট্রোল রাখতে হবে। মানে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়বে লিওরা, যেটা লিওরা হয়েও পড়ে, ইমোশনাল হয়ে পড়বে, তাতে কিন্তু কেরিয়ার বা লাইফ স্টাক হতে পারে। তাই ইমোশনাল কন্ট্রোল যদি রাখতে পারে, এবং আমি দেখতে পাচ্ছি এই ইয়ারের লাস্টে লিও কিন্তু তাদের লাভার বা লাভ লাইফ খুব ভালো হবে, পেতে চলেছে। আচ্ছা। খুব ভালো হবে, এবং তার উপরে ডিভাইন ব্লেসিংস থাকবে লিওদের, খুব ভালো হতে চলেছে লাস্ট। ভার্গোর 2026টা কিরকম যাবে বাকি দিনগুলো। আচ্ছা, ভার্গো জাস্টিস তো পাবে, যে পেন্ডিং কাজগুলো ছিল সেই পেন্ডিং কাজগুলোর থেকে কমপ্লিটের দিকে যাবে, কমপ্লিশনের দিকে যাবে। যদি কোনো মামলা মোকদ্দমা চলে তো সেটা একটা কমপ্লিশনের দিকে যাবে এবং তাদের ফেভারে রেজাল্ট আসবে। কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে যাবে। ট্রান্সফরমেশন কিন্তু ইজি প্রসেস হয় না, কিন্তু ট্রান্সফরমেশনের পরে যে লাইফটা হয় সেটা খুব সুন্দর হয়। তো তারা একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা যাবে, কিন্তু তারপরে রিওয়ার্ডও তাদেরকে ইউনিভার্স দেবে। আচ্ছা। লিব্রা বা তুলা। লিব্রা বা তুলার 2026 এর বাকি রকম যাবে।
নিউ বিগিনিং একটা আসতে চলেছে লিব্রা বা তুলার। হুম। নিউ বিগিনিং লাভ লাইফে, নিউ বিগিনিং কেরিয়ারে একটা নিউ অপরচুনিটিস এসব আসতে চলেছে। কিন্তু এখানে একটাই শর্ত রয়েছে, পাস্টের ট্রমা, পাস্টের সবকিছু থেকে তাদেরকে বেরোতে হবে, তবেই কিন্তু তারা সেই জাজমেন্টের জায়গায় পৌঁছাতে পারবে। এবং ডিভাইন প্রচুর ভাবে হেল্প করতে চলেছে লিব্রাদের ক্ষেত্রে। আমি একটা কথা আরো এক্সট্রা অ্যাড করতে চাই, তারা কিন্তু এঞ্জেল থেরাপির মধ্যে দিয়ে যেতে পারে, অনেক লাভ পাবে। মানে আমাদের আশেপাশে চারপাশে অনেক কিছু ঘোরে। আর্কেঞ্জেলসরা ঘোরেন, ঘোরেন না? আর আমাদেরকে হেল্প করেন। আচ্ছা। হেলথ ওয়াইজ ভীষণ হেল্প পাবে তুমি যদি আচ্ছা। তাদেরকে ডাকো। আচ্ছা। হেলথ ওয়াইজ, রিলেশন ওয়াইজ ভীষণ হেল্প করেন। দিস ইজ টেস্টেড, আচ্ছা। আমি নিজে হেল্প পাই। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ। দিস ইজ 200% ট্রু। শুধু ডাকতে জানতে হবে, আর কাকে ডাকবো সেটা জানতে হবে। স্করপিওদের বা বৃশ্চিকদের কিরকম যাবে 2026 এর বাকিটা? বৃশ্চিক মানে? আজকে জাজমেন্ট কার্ড প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আসছে। হ্যাঁ। মনে হচ্ছে এই লাস্টটা সবারই খুব ভালো যেতে চলেছে। কার্মিক ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে স্করপিওরাও। সেলফ কন্ট্রোল রাখতে হবে এবং প্রচন্ড রিজিডিটি থেকে বেরোতে হবে। মানে যাকে আমরা বাংলায় বলি গোয়ার্তামো, হ্যাঁ। গোয়ার্তামো থেকে বেরোতে হবে তাদেরকে। কেউ হয়তো অপরচুনিটি আসছে না, আমি এটা করবো না, ইগো, গোয়ার্তামো এগুলোকে বাদ নিজের দিতে থেকে হবে। বাদ দিতে হবে, এবং তাহলে জাজমেন্ট আসবে, ভালো কাটবে। ধনু বা স্যাজিটেরিয়াসের কিভাবে 2026 যাবে? ধনু রাশিরাও কার্মিক ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক কর্মা ক্লিনস হচ্ছে তাদের, ক্লিয়ার হচ্ছে অনেক কর্মা তাদের, এবং নিউ বিগিনিং আসতে চলেছে। লাভ লাইফ খুব ভালো হতে চলেছে, কিন্তু লাভ লাইফে বলো, কেরিয়ার ওয়াইজ বলো, লাস্টের দিকে একটা স্টাক এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেখান থেকে বেরোবার জন্য হিলিং এর মাধ্যমে তাদেরকে বেরোতে হবে যদি তারা কোনো সলিউশন চায়। চায়। স্টাক হয়ে থাকার একটা, মানে এই বছরটা সবারই কিন্তু একটু মানে ভালোর দিকেই হচ্ছে, আমি হ্যাঁ লক্ষ্য করছি। ভালোর দিকে হচ্ছে, কিন্তু পুরনো যা কিছু সেখান থেকে বেরোতে বেরোতে হবে। হবে। একটা স্টেপ আমাদেরকে নিতে হয় লাইফে গিয়ে, যেখান থেকে আমি আর এটা সহ্য করব না, আমি এটা শুনবো না, আমাকে মুভ অন করতে হবে। হ্যাঁ। আমাদের মেন্টাল স্টেবিলিটিটা যখন এই পর্যায়ে পৌঁছায়, তখনই কিন্তু আমাদের ট্রান্সফরমেশন হতে থাকে। কমপ্লিট হয়। হ্যাঁ, হ্যাঁ। তারপরেই কিন্তু আমাদের লাইফে নিউ বিগিনিং হয়। একটা ঝটকা তো আসবেই লাইফে, তারপরে ভালোটা আছে, এটা বিশ্বাস করে এগোতে হবে। সে তো বটে। এবং সেটাই ম্যানিফেস্টেশন, পজিটিভ মাইন্ডসেট। ক্যাপ্রিকনের 2026 কিরকম যাবে বাকি? ক্যাপ্রিকনের ক্ষেত্রে একদম আলাদা কার্ডস এসেছে। লাইফে ব্যালেন্স খুব দরকার, লাইফে ব্যালেন্স করে চলতে হবে। মানে ওয়ার্ক লাইফ, ফ্যামিলি লাইফ এরকমও হতে পারে, হেলথ, এই সমস্ত কিছুতে একটা ব্যালেন্স দরকার তাদের। ঠিক আছে, জাস্টিস হতে চলেছে, খুব ভালো ভালো নিউজ আসবে বাকি ইয়েতে। এবং বেশিরভাগ ক্যাপ্রিকন যারা আনম্যারিড, তাদের বিয়ে হওয়ার চান্সেস আছে, আচ্ছা। বিয়ে হওয়ার চান্সেস আছে, এবং সেটা সোশ্যাল ম্যারেজ। আচ্ছা। অ্যাকুরিয়াসের 2026 এর লাস্টটা জাস্টিস, টেম্পারেন্স অ্যান্ড দ্য স্টার। খুব ভালো যাবে অ্যাকুরিয়াসের। জাস্টিস আসবে, লাইফে স্টাক জিনিসগুলো কমপ্লিট কেটে হবে, যাবে। ফুলফিলমেন্ট হবে। ব্যালেন্স রাখতে হবে এদেরকেও, একটা ব্যালেন্স রেখে লাইফে চলতে হবে। ওয়ার্ক লাইফ, ফ্যামিলি লাইফ। আবার বলছি, অ্যাকুরিয়াসরা মনে হচ্ছে একদমই ফ্যামিলি লাইফে টাইম দিচ্ছে না, যেটা ইনটিউটিভলি আমি দেখতে পাচ্ছি। তাদেরকে ব্যালেন্স করে চলা দরকার, এবং সি সাইডে ভ্রমণ হতে পারে তাদের। এবং স্টার, খুব ভালো লাইফে, তবে এফোর্ট দিতে হবে, এফোর্ট দিলে ভালো ফল পাওয়া যায়। স্পাইসেসের 2026 কিরকম যাবে বাকি? 2026 স্পাইসেসের কিরকম? প্রথমটা ভালো, যে কটা দিন 2026 এর বাকি আছে স্পাইসেসের ফার্স্ট হাফ ভালো যাবে। ম্যারেজ হতে পারে, যাদের ম্যারেজের প্রপোজাল আছে তাদের ম্যারেজ হতে পারে। সোশ্যাল স্টেটাস বাড়বে, প্রচুর কাজ একসঙ্গে তারা সামলাবে, ঘরে বাইরে প্রচুর কিছু সামলাবে, কিন্তু শেষটা কিন্তু একটু চাপের, কারণ তাদের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে। ট্রান্সফরমেশন মানে যখন আমরা কোনো লেসন লার্ন করতে চাই না, তখন ইউনিভার্স কঠিন পরীক্ষা দেন, এবং সেখান থেকে আমাদের লেসন লার্ন করতে হয়। তো অনেক লেসন আসতে চলেছে তাদের। তো সেটা নিয়ে ভয় পাওয়ার আবার কিছু নেই। আমরা হিলিং এর মাধ্যমে সেগুলোকে খুব ইজি ওয়েতে এগোতে পারি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সবকটা রাশি বা সবকটা জোডিয়াক সাইনেরই আমরা জেনে নিলাম যে ভবিষ্যৎটা। ওকে দিয়ে ও কিন্তু এসে আমাদের এই অনুষ্ঠানে এসে কিন্তু অনেক কিছু জানিয়ে দিল। আচ্ছা, তুমি যে এই যে ম্যানিফেস্টেশন করো, এগুলোতে তুমি তো নানা রকম মানে ধরো মানুষকে তো রেমিডিও দাও, তাই তো? একদম। মানে কিরম কিরম রেমিডি দাও? দেখো, আমি ছোট ছোট অনেক রেমেডি দিয়ে থাকি আমার ক্লায়েন্টদেরকে। একটা রেমেডির কথা আমি বলছি, যেটা আমাদের দর্শকদের জন্য খুবই এফেক্টিভ হবে। ধরো কোনো সিচুয়েশনে গিয়ে তুমি স্টাক করে গেছো, কেরিয়ার ওয়াইজ, লাভ লাইফে, বা কিছু
এমন কিছুতে একটা আটকে পড়েছো যেখানে তুমি অনেস্ট কিন্তু তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এরকম সিচুয়েশন তো আসে আমাদের লাইফে। তখন আমরা কিন্তু উলফ স্পিরিটকে কাজে লাগাতে পারি। উলফ স্পিরিটকে, আচ্ছা। উলফ হচ্ছে, আমার কাছে তো উলফ একটা ছোট্ট বাচ্চার মতো। তো উলফ স্পিরিট আমাদের ভীষণ হেল্প করে। আচ্ছা। একটাই কন্ডিশন, তোমাকে অনেস্ট থাকতে হবে। তুমি কারোর ক্ষতি করতে উলফ স্পিরিটকে ডাকতে পারবে না। তুমি যদি অনেস্ট থাকো, ধরো একটা মেয়ে কোম্পানির বসের কাছে কোনোভাবে ফেসে গেছে, কোনো একটা কাজে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সে কি করলো আমি এক্সাম্পল দিয়ে বলছি। উল স্পিরিটকে ডাকতে হয় এবং উল স্পিরিটকে বন্ধুর মতো পুরো বলতে হয় যে আমার এই 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 প্রবলেম হয়েছে, উলফ তুমি আমাকে এখান থেকে বের করো, তুমি আমাকে হেল্প করো। এবং তার সঙ্গে আমরা 3 বার বলবো উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও। এবং এটা করার পর আমরা দেখব উইদিন ফিউ মিনিটস উলফ আমাদের হেল্প করে। এটা ভীষণ র্যাপিড। আচ্ছা, এটা যদি কেউ এমনি ব্যক্তিগতভাবে করতে চায়, ধরো তোমার কাছে গেল না, আলাদা করে কি হবে নাকি তোমার কাছে এসে সেটা? না না, আমার কাছে আসতে হবে না। এই রেমেডিটা যে কেউ ইউজ করতে পারে, যে কেউ প্রবলেমে পড়েছে। আমি জাস্ট বলছি, উলফ বললে এটার জন্য কোনো কিছু ভাবতে হবে, কিছু ভাবতে হবে বলে দিই। পিন্টারেস্ট থেকে বা যে কোনো কিছু থেকে আজকাল সোশ্যাল মিডিয়াতে উলফের ছবি পেয়ে যাবে। আচ্ছা। তো উলফের ছবি বের করে নিয়ে উলফের দিকে তাকিয়ে বললে, আর উলফকে যদি ট্রিট দেওয়া হয় তাহলে ও খুব খুশি হয়ে যায়, কারণ লাইফে তো প্রবলেম একটা না অনেক রকম হতে পারে। কিরকম ট্রিট? আমি বলে থাকি উলফকে, উলফের চকলেট পেস্ট্রি খুব পছন্দ। তো আমি বলে থাকি উলফ তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে চকলেট পেস্ট্রি খাওয়াবো। দিয়ে আমরা ফাঁকা কোনো একটা জায়গায় তাকে অফার করে দিতে পারি। তারপরে সেটা এমন জায়গায় আমরা দিয়ে দেবো যেখানে পাখি বা কোনো পশু খেয়ে নেবে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এটা তো একটা ভীষণ সুন্দর বলে। আজকাল আরেকটা আমি খুব প্রশ্ন, আজকাল কেন চিরকালই, যে প্রেমিক ফিরে আসবে কিনা, বা আগে প্রেমিকটাই বলি তারপর বর বলবো। নিশ্চয়ই, হ্যাঁ। প্রেমিক ফিরে আসবে কিনা বা প্রেমিকা ফিরে আসবে কিনা, এইটা অনেকে জানতে চায়, সেটা কি তুমি হেল্প করতে পারো? একদম। তুমি যে কোশ্চেনটা করলে, আমার 95% ক্লায়েন্ট সেই কোশ্চেনটাই করে যে আমার প্রেমিক ফিরে আসবে কিনা বা আমার প্রেমিকা ফিরে আসবে, হ্যাঁ প্রেমিকা ফিরে আসবে কিনা, সেই কোশ্চেনটাই করে। হ্যাঁ অবশ্যই হয়। নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকলে পরে সেখান থেকে ইনার ওয়ার্ক করে, হিলিং করে, আকাশিক রিডিং এর মাধ্যমে তাদের সবকিছু আবার ঠিক করে দেওয়া যায়। যদি দেখা যায় সেটা কার্মিক কানেকশন নয়, সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন, সেক্ষেত্রে বেশি কাজ হয়। কার্মিক কানেকশন হলে আমরা সেক্ষেত্রে সাজেস্ট করি যে সত্যিটাকে মেনে নিয়ে সেখান থেকে কর্ড কাটিং করে বেরিয়ে আসতে। দুটো উপায় থাকে, এক তার সঙ্গে ঠিকভাবে থাকা, আর যে ক্ষেত্রে বিয়ে হয়ে যায়, যে ক্ষেত্রে কোনো উপায় থাকে না, কারণ অনেকে এমনও ক্লায়েন্ট আসে যারা ফিনান্সিয়ালি সাপোর্ট, মানে মেয়েটি স্টেবল নয়, সেক্ষেত্রে তাকে সে বাধ্য হচ্ছে হয়তো বরের সঙ্গে থাকতে, কিন্তু তার বর বাইরে অ্যাফেয়ারে যুক্ত। সেক্ষেত্রে আমরা কি এরকমও কাজ করে থাকি যে বাইরের যে মেয়েটির সঙ্গে অবভিয়াসলি কার্মিক এতে যুক্ত তার বর, সেখানে কট কাটিং করে আমরা মেয়েটির সঙ্গে হিলিং করে স্টেবল করে দিই রিলেশনশিপটাকে, যাতে আর কোনো বাচ্চার বা সেই ফ্যামিলিটা বেঁচে যায়। তুমি বিবাহিত বললে, এমনি ধরো যারা অল্প বয়সী মেয়ে, হ্যাঁ 17, 18, 19 করে, তাদেরও তো প্রেমে পড়ছে এবং তাদের সারাক্ষণ, আর এখনকার দিনে কিন্তু এই আমাদের সময় প্রেম হলে একটাই হলো, সে একটা ফোন করলো বা চিঠি দিল, এই হলো। এখন তো মাল্টিপল পার্টনার, এবং তাতে কি হয়, ওরা নিজেরাও অনেক সময় বুঝতে পারে না, সত্যি কনফিউজড একটা অ্যাফেয়ার। এই কনফিউজড অ্যাফেয়ারটাকে তোমরা কি? হ্যাঁ পারি। আমার জেনজি ক্লায়েন্ট প্রচুর রয়েছে। জেনজিদের অনেক রকমের সমস্যা রয়েছে, হ্যাঁ কখনো বেঞ্চিং, ওদের নানান টার্মস রয়েছে যেগুলো ওরা এসে ইউজ করে আমার কাছে। তো হ্যাঁ ওরা অনেক সময় জানতে চায়, জেনজিরা কিন্তু ভীষণ স্পিরিচুয়াল, এটা ভীষণ স্পিরিচুয়াল আমার এক্সপিরিয়েন্স যেটা, ওরা কিন্তু অনেক কিছু বোঝে, যেটা আমাকে একটু বেশি বয়স্ক ক্লায়েন্টরা যারা আসে তাদেরকে বোঝাতে হয় আমি কিভাবে কাজ করছি। ওরা কিন্তু ভীষণ পড়াশোনা করে আসে যে এইটা আজকে কি করব, এভাবে এগোবো কিনা, তারা অর্ধেকটা জানে। তারা জানতে চায়, ধরো 3টে পার্টনার রয়েছে, তারা কনফিউজড, আমরা হেল্প করি তাদেরকে দেখে দিতে যে কার সঙ্গে স্টেবল রিলেশন তার হবে। এরকম দেখা যায় যে তার মধ্যে সোলমেটও রয়েছে, কার্মিক কানেকশনও রয়েছে। সেক্ষেত্রে তারা কার্মিক কানেকশন থেকে বেরিয়ে আসে এবং সোলমেটের সঙ্গে তারা এগোয়। আবার এরকমও দেখা যায় যে কোনোটাই না, সবকটাই কার্মিক কানেকশন, তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে ইফ ইউ আর হ্যাপি দেন থাকো, নইলে যদি তুমি না চাও এই কানেকশন গুলো কোনোটাই টিকবে না। এটা বলে দাও। হ্যাঁ একদম। আমার মানে সবচেয়ে প্রথম আমি সত্যি কথা বলবো ভেবেই
লোককে বলি যে এসো আমার কাছে, কারণ আমি বানিয়ে বলতে আচ্ছা, পারবো না। এটা বলতে গেলে কি তোমাকে এই ট্যারো বা এগুলোর আশ্রয় নিতে হয় নাকি দেখো, তুমি না? আমি ফেস রিডারও, আমি দেখতে পারি, ছবি দেখে বলতে পারি, কিন্তু ট্যারো আমায় ক্ল্যারিফিকেশন দেয়। তো ক্ল্যারিফিকেশন? আমি যখন একটা কাউকে একটা অনেস্ট মানে রিভিউ দিচ্ছি এবং তার জীবনের ব্যাপারে কথা বলছি, আমি তখন ডিটেল রিডিং করাই পছন্দ করি, হ্যাঁ, সব দিক ভেবে। সব দিক ভেবে তাকে তো বলি। তুমি যাদের রিডিং করো তাদের জন্য কতটা সময় দাও, মানে এক একজনের জন্য? তাদের রিডিং এ একজনের কার্মিক পার্টনারের সঙ্গে যুক্ত আছে কি একা রয়েছে, তার জন্য 15 থেকে 20 মিনিটই যথেষ্ট ট্যারো রিডিং এ। আচ্ছা, হ্যাঁ। তো ট্যারো রিডিং এর ডেস্ক গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, পাস্ট লাইফের ডেস্কও হয়ে থাকে। হ্যাঁ। তো পাস্ট লাইফ ডেস্ক থেকেও আমি তাদেরকে বলে দিই। আর যাদের আকাশিকে ঢুকে হিলিং এর প্রয়োজন হয়, যাদের প্রয়োজন হয় যে না আমি এই পার্টনারের সঙ্গে থাকবো, যেমন তুমি বললে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, নো কন্টাক্ট জোন। হ্যাঁ। তো নো কন্টাক্ট জোন থেকেও আবার হিলিং এর দেখা যায় যে তারা হয়তো সোলমেট, কিন্তু তাদের পাস্ট লাইফে এমন কিছু ঘটেছে যেটার জন্য এই লাইফে সেই সোলমেট এসে তাকে সাফারিং দিচ্ছে। ও। তো সেই জায়গাটা থেকে হিল করলে তাদের আবার সুন্দর রিলেশন। তুমি যেটা বললে যে আগের জন্মে বাবা ছিল, বাবাকে না দেখে চলে গেছিল, এই জন্মে সে স্বামী হয়ে এসছে, এটা তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কিন্তু এরকম হয় আমাদের চারপাশে একটা। এটা যে তুমি দেখতে পাও, এটা কি মানে মানে মেডিটেশনে দেখতে পাও? মেডিটেশনের দ্বারা আমি 5D ওয়ার্ল্ডে ঢুকি, ও, ঢোকার পর আমি দেখতে পাই। তাই? হ্যাঁ, পুরো 5D তার ওয়ার্ল্ডে জন্য ওই গোল কাঁচের না, ওসব ওরকম কিছু? কিচ্ছু লাগে না, জাস্ট আচ্ছা। আ মেডিটেশন। আরেকটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা খুব দুস্থ, যাদের বাবা মা খুব অসুস্থ, হ্যাঁ, এরকম তো হয়। হ্যাঁ। আমরা ছেলে মেয়েরা চাকরির জায়গায় যাই, বাবা মাকে অসুস্থ ফেলে এসে, তাদের জন্য আমি একটা ছোট্ট রেমেডি বলতে চাই। আর্কেঞ্জেল রাফায়েল, আর্কেঞ্জেল রাফায়েল আমাদের ভীষণ হেল্প করেন, উনি এঞ্জেলসদের ডক্টর। হুম। তো আমরা আর্কেঞ্জেল রাফায়েলকে দিয়ে হিলিং দিয়ে আমরা আমাদের বাবা মাকে সুস্থ রাখতে পারি, ডে টু ডে লাইফে নিজেরা সুস্থ হতে পারি। আচ্ছা, ওই হিলিং এর যে যে ইয়ে আছে, ওই যে এঞ্জেল, যার যে এরকম ছোট ছোট এঞ্জেল যেগুলো পাওয়া যায়, ওরকম কি ওরকম রাখতে হয়? ওরকম কিচ্ছু করতে হয় না, এঞ্জেলকে জাস্ট কল করতে হয়। কল হ্যাঁ। করার একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে কল করতে হয়। আমি একটা ছোট্ট প্রসিডিওর বলে দিচ্ছি যেটা খুব এফেক্টিভ, যেটায় দর্শকরা খুব হেল্প পাবেন। আর্কেঞ্জেল রাফায়েলকে ধরো আমি কল করছি, সামনে আমার কোনো এমন অ্যাম্বুলেন্স গেলেও আমি কল করি যে সে সুস্থ হয়ে যাক, সামনে ধরো অসুস্থ কেউ আছে, আমি 3বার ডাকবো, আর্কেঞ্জেল রাফায়েল প্লিজ কাম, আর্কেঞ্জেল রাফায়েল প্লিজ কাম, আর্কেঞ্জেল রাফায়েল প্লিজ কাম। আমি ইমাজিন করব চোখ বন্ধ করে যে উনি আস্তে 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 বাইরে থেকে এসে, যদি পিন্টারেস্টে ছবি দেখে নিতে পারি তাহলে আরো ক্লিয়ার হবে ভিশনটা আমার। আমি ভিশন দ্বারা দেখবো যে উনি সেই অসুস্থ মানুষটির সামনে এসে দাঁড়াবেন, ওনার হাতে একটা ম্যাজিক্যাল ওয়ান্ড থাকে, সেটা গ্রিন কালারের। আমি ইমাজিন করব যে যেই জায়গাটাতে ব্যথা করছে, ধরো ধরো কারোর পায়ে ব্যথা, কারোর হাতে ব্যথা, কারোর কিডনির প্রবলেম, সেই জায়গাটাতে উনি হিলিং দিচ্ছেন ওনার ম্যাজিক্যাল আচ্ছা। ওয়ান্ড দিয়ে, আর সেই জায়গাটা গ্রিন হয়ে যাচ্ছে, ও। সে হিল হচ্ছে, সে হিলিং পাচ্ছে ইমিডিয়েট। কারোর ধরো প্রবলেম হয়েছে, কারোর মাথার যন্ত্রণা করছে, সে নিজেও আমরা হিলিং নিতে পারি এভাবে, হিল হয়ে যাচ্ছে। তারপরে তাকে থ্যাংক ইউ জানাবো, থ্যাংক ইউ সো মাচ, সে আস্তে আস্তে চলে যাচ্ছে। জাস্ট দিস ইজ দ্য প্রসেস। আচ্ছা, আর একটা জিনিস তুমি করো, সেটা হচ্ছে যে চক্রা হিলিং। এই চক্রা হিলিংটা কি একটু বলবে? আমাদের গোটা শরীরটা 7টা চক্রর দ্বারা তৈরি। আর ওই যে নিচ থেকে ওপর অব্দি, একদম নিচে রুট চাকরা, তারপরে স্যাক্রাল চাকরা পেটের নাভির নিচে, তারপরে পেটের মধ্যখানে সোলার প্লেক্সাস চাকরা, হার্ট চাকরা, থ্রোট চাকরা, ক্রাউন চাকরা, এরকম 7টা চাকরার ব্যালেন্স আমাদের সব সময়। থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা আমি মিস করেছিলাম, থার্ড আই চাকরাটা। তো এই 7টা চাকরার ব্যালেন্স সবসময় রাখতে হয়। আমাদের যে বিভিন্ন সাফারিং, ছোটখাটো রোগ বলো, কারোর অ্যানিমিয়া, কারোর কিডনির প্রবলেম, সব এই চাকরার মধ্যে পড়ে। আমাদের বডির বিভিন্ন অর্গানগুলো এই চাকরার মধ্যেই পড়ে। যখন আমাদের কোনো না কোনো চাকরাতে ব্যালেন্সের অভাব হয়, তখন সেই অর্গানটা নিয়ে আমরা সাফার করি। তো এটা একটা গাইডেড মেডিটেশন আমি দিয়ে থাকি আমার ক্লায়েন্টদেরকে। তো যে এমনিতে ইউটিউবে অনেক রকম মেডিটেশন তোমরা পাবে। তো চক্রা হিলিং মেডিটেশনটা যদি কেউ রোজ করে, তো শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। আচ্ছা, এবারে একটা কথা তোমায় জিজ্ঞেস করি রেশমি, যে তুমি আমাকে বলো যে এমন কি আছে যেটা আমরা আলোচনার মধ্যে এলাম না, অথচ এটা তোমার বলা উচিত? ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশনটা, হ্যাঁ। হ্যাঁ। এই ম্যানিফেস্টেশন আজকাল কিন্তু সাংঘাতিক, ম্যানিফেস্টেশন আর ম্যানিফেস্টেশন, মানে যেটা তুমি মানে আমরা যেটা বলতাম যে উইল পাওয়ার। একদম উইল পাওয়ার, পজিটিভ উইল পাওয়ার, পজিটিভ ম্যানিফেস্টেশন, এটা আমি বিশ্বাস করি। আমার গোটা লাইফটা বিল্ড হয়েছে ম্যানিফেস্ট করে। আচ্ছা। কারণ আমি একটা সময় আমার লাইফে, আমি যদি তোমাকে বলি, আমি প্রচুর সাফার করেছি। কেন আমি স্পিরিচুয়ালিটির দিকে এসেছি? প্রচুর সাফার করেছি। সেই সাফারিং থেকে আমি যখন আর সাফার করতে পারছিলাম না, যখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছিল, তখন আমি ইউনিভার্সের কাছে প্রে করি
যে আমার সামনে এমন কিছু ডোর ওপেন করো যাতে আমি লাইটের দিকে যেতে পারি। হুম। তো তারপরে আমার কাছে ম্যানিফেস্টেশন আসে, আকাশিক আসে, একটার পর একটা ডোর ওপেন হতে থাকে। দেখো আমরা বলি না যে ভাগ্যে আছে যা হবে, এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট। ভাগ্য আমরা নিজেরা তৈরি করি, নিজেরা বানাই। এইটা তুমি কোন সময় থেকে এইগুলোর মধ্যে ঢুকলে? 2015। কেন তোমার এটা কি হলো যে তুমি 2015-এ আমার লাইফে এমন কিছু ঘটে যার পরে আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু এমন কিছু ঘটে যাতে আমি প্রচন্ডভাবে চিটিং এর সামনাসামনি হই, আচ্ছা, প্রচন্ডভাবে ট্রমার সামনাসামনি হই, আমার রিয়েলিটিটা পুরো বদলে যায় আমার চোখের সামনে। মানে আমি এমনি জিজ্ঞেস করছিলাম তোমার পার্সোনাল হুম। বিবাহিত জীবন বলতে হ্যাঁ, চাইছো? কিছুটা আচ্ছা, কিছুটা কিছুটা সারাউন্ডিংস হ্যাঁ, সব সব মিলিয়ে মিলিয়ে, কাইন্ড হ্যাঁ। অফ। তো এমন কিছু চিটিং এবং এমন কিছু মানে কেরিয়ার ওয়াইজ সবকিছুতে একদম ট্রমাটাইজ হয়ে যাই আমি। তো তখন আমার মনে হয় যে আমার সামনে হয়তো কিছু আমি আর দেখতে পাচ্ছি না, শুধু ব্ল্যাক, অন্ধকার, সামনে এগোতে পারছি না। তো সেই সময় আমাকে স্পিরিচুয়ালিটি হেল্প করেছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি নিজে হিল হয়েছি। আগে আমি নিজে হিল হয়েছি, তাই জন্য তো আজকে আমি সবাইকে হিল করতে পারছি বাই আচ্ছা, গডস এই যে গ্রেস। ম্যানিফেস্টেশনটা তোমাকে আমি আটকে দিলাম, হুম। বলো এই ম্যানিফেস্টেশনটা মানে কতটা পাওয়ারফুল তুমি একটু বলো। ভীষণ পাওয়ারফুল, ভীষণ। যেমন তোমাকে আমি বলি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে বলছি। ধরো আজকে ওয়েদার ফোরকাস্টে হয়েছে যে প্রচন্ড বৃষ্টি হবে বিকেল থেকে। তুমি একা না পারলেও মাস ম্যানিফেস্টেশনে আরো পাওয়ারফুল। 4-5 জন বন্ধু মিলে বলো আজকে বিকেলে বৃষ্টি হতেই পারে, করে দেখো, বৃষ্টিটা কিন্তু হবে না। আমরা আমাদের মুখ যেটা দিয়ে বলে, হ্যাঁ, যা হ্যাঁ। বলি সেটা কিন্তু আসলেই আমাদের রিয়েলিটি। ভাগ্যে যা আছে তা না, না, ভাগ্যে আমাদের কিন্তু ডেস্টাইন্ড ওই যে নয়। বলে যে বাজে কথা বলে না, আমাদের কিন্তু ফিউচারটা ডেস্টাইন্ড নয়। না। আমাদের ফিউচারটা আমরা নিজেরা রেডি করতে পারি। তাই জন্য আমি বলি, যারা আমার ক্লায়েন্ট আসে, পুরনো কর্মার জন্য ফিউচার তৈরি হয়, আকাশিকের মাধ্যমে পুরনো কর্মাকে রিলিজ করো। যেটাকে তোমরা রিলিজ করতে পারবে, সেটা রিলিজ করার পর ম্যানিফেস্ট করো তোমার ড্রিম লাইফকে। তাহলে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে যেখানে তুমি দেখবে শাহরুখ খানকে যখন অনুপম খের জিজ্ঞাসা করছেন যে এটা কি সম্ভব শাহরুখ, তোমাকে সবাই ভালোবাসবে, হ্যাঁ। উনি তখন বলছেন কেন নয়। মানে ওনার মাইন্ড প্রোগ্রামিং বিশ্বাসই করে না, অবিশ্বাস্য ধরনের। অবিশ্বাস্য ধরনের, মানে হোয়াই নট, মানে আমাকে কেন সবাই ভালোবাসবেন না। হ্যাঁ। প্রতিটা সময় তুমি যদি মাইকেল প্রতিটা জ্যাকসনের তন্ত্র যদি, হ্যাঁ, একদম, তুমি যদি মাইকেল জ্যাকসনের লাইভ দেখো, উনি মিরর ম্যানিফেস্টেশন জানতেন। মিররের সামনে দাঁড়িয়ে এভরিডে বলতেন আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। তুমি রোজ বলে দেখো, তুমি 15 দিন সকালবেলায় উঠে মিররের সামনে বলে দেখো যে তুমি কি চাও। আর একটা খুব ভালো টেকনিক রয়েছে যেটা দর্শকরাও জানবে, আমিও বলবো, কোয়ান্টাম জাম্পিং। শুনেছো কিনা জানি না, কোয়ান্টাম জাম্পিং ইজ ভেরি পাওয়ারফুল। যেমন 369 প্রসেস রয়েছে কোয়ান্টাম জাম্পিং এ। দুটোই বলো। হ্যাঁ, কোয়ান্টাম জাম্পিং এ ব্রিথ ইন ব্রিথ আউট করো। প্রথমে ব্রিথ ইন ব্রিথ আউট করার পর চোখ বন্ধ করে ইমাজিন করো, নিজেকে আগে কাম করতে হবে। চোখ বন্ধ করে ইমাজিন করো তুমি গিয়ে তোমার বাড়ির ডোরটা খুললে, এবং বাড়ির ডোরটা খুলে তুমি যাকে দেখতে পেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে, তোমার হায়ার সেলফ। আজ থেকে 10 বছর পর তুমি নিজেকে যে জায়গায় দেখতে চাও, আচ্ছা, তাকে তুমি দেখতে পাচ্ছ। সেই হাসি মুখে এসেছে তোমাকে, এসে বলছে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। তুমি যা যা চেয়েছিলে, তুমি এই ট্রিপ চেয়েছিলে বিদেশে, তুমি এই গাড়িটা কিনতে চেয়েছিলে, তুমি এই বাড়িটা চেয়েছিলে, তুমি যা যা চাও নিজেকে, আমি আজ সব অ্যাচিভ করতে পেরেছি। তুমি, আই হ্যাভ ঘুস বাম্পস, তুমি গিয়ে তাকে জড়িয়ে ধরো, চেপে ধরো তোমার ইমাজিনেশন দিয়ে, তার কাছ থেকে যতটা পজিটিভিটি আছে সবটা নিজের মধ্যে গ্যাদার করো। ইমাজিন করো যে সে যা যা অ্যাচিভ করেছে সব তোমার কাছে চলে এলো। এবার আস্তে আস্তে তুমি ফিরে এসো তোমার সেলফে, যেখানে তুমি আছো। চোখ খোলো আস্তে আস্তে, তুমি দেখবে খুব তাড়াতাড়ি তোমার এটা রিয়েলিটিতে তৈরি হয়েছে। আর 369 যেটা বললে সেটা? হ্যাঁ, 369 মেথড ভীষণ ইম্পর্টেন্ট মেথড। সকাল 6টায় উঠে যে উইশটা তুমি ফুলফিল করতে চাও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 3 বার লেখো। দুপুর 1টা থেকে 3টের মধ্যে আবার লেখো 6 টাইমস। রাত্রিবেলা 9টার আশেপাশে আবার লেখো 9 টাইমস। এভাবে 21 ডেজ যদি তুমি ফিক্সড, এটা কিন্তু একটা উইশের ক্ষেত্রে, ফিক্সড কোনো উইশ নিয়ে যদি তুমি করতে পারো, আফটার 42 ডেজ তুমি দেখতে পাবে হয় উইশটা ফুলফিল হয়ে গেছে, নয় তোমার সামনে ধীরে ধীরে ডোর ওপেন হচ্ছে সেই দিকে আমি তুমি যাচ্ছ। 369টা শুনেছি। হ্যাঁ, খুব পাওয়ারফুল মেথড। এটা মানে সকাল 6টা, দুপুর 3টে আর রাত্রি 9টা। 1টা থেকে 3টে, 1টা থেকে 3টের মধ্যে, রাত্রি 9টা সারাউন্ডিং। Surrounding। এটা তোমার একটা যে কোনো উইশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে তোমাকে, আর এমন ভাবে লিখতে হবে এখন হচ্ছে থ্যাংক ইউ ফর দিস, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস, থ্যাংক ইউ আমার লাইফে এত ভালো এটা হওয়ার জন্য।
আচ্ছা, এভাবে তুমি লিখলে, আর কি যেটা চাইছি সেটা না, যেটা হচ্ছে। যেটা অলরেডি হয়ে গেছে। এবং আচ্ছা। এখানে যদি তুমি আরো অ্যাড অন করতে পারো তোমার ফিলিংসটা, যে ওটা পেয়ে গেলে আমার আরো ধরো ভালো তোমার লাগবে। 10 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, আমি তোমাকে বলছি, এটা যদি তুমি অ্যাড অন করতে পারো যে সেটা তোমার কতটা আনন্দ হবে, সেই যদি তোমার অনুভূতিটাকে ওর মধ্যে অ্যাড অন করতে পারো, সেটা আরো তাড়াতাড়ি ম্যানিফেস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো তাড়াতাড়ি। তো মোটামুটি আমরা রেশমি শেষের দিকে শেষেই চলে এলাম। একদম। তো আমি একটু গুছিয়ে নিই। হ্যাঁ। গুছিয়ে নিই এইভাবে যে রেশমি তো ও হচ্ছে তো এরকম হিল করে, আর এই যে একটা কসমিক এনার্জির সঙ্গেও জুড়ে থাকে, এই এই যে একটা নিজেকে, নিজের মনটাকে একেবারে একটা সত্যি শুদ্ধাচারে, যেটাকে বলি আমরা বাংলা, আগে যেটা শুদ্ধাচার বলতাম একদম তো, শুদ্ধাচার, হ্যাঁ। হ্যাঁ শুদ্ধাচারে এই যে করে, এই স্পিরিচুয়াল ব্যাপারটা, আধ্যাত্মিক ব্যাপারটার মধ্যে যে যুক্ত, এবং তাতে যে ও নিজের না অন্যেরও অনেক সুবিধে করে দিচ্ছে, অনেককে সারানোর চেষ্টা করছে, অনেককে জানানোর চেষ্টা করছে, অনেক পেন রিলিফ করছে এবং মনের পেন রিলিফও করছে। তো এইভাবে রেশমি এগিয়ে যাচ্ছে এবং আমরা রেশমির থেকে শুনলাম। আর যদি কেউ রেশমির সঙ্গে যোগাযোগ করতে চায় এবং যদি কেউ ওর থেকে জানতে চায়, তাহলে ডেসক্রিপশনে ওর তো নাম্বার দেওয়া থাকবে, প্লাস এই ভিডিওর মধ্যে স্ক্রল করা থাকবে ওর নাম্বার এবং সবকিছু ওর যোগাযোগ নাম্বার। ফলে আপনারা যদি চান ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নিজেদেরকে সারিয়ে তুলতে পারেন। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। নিবেদিতা অনলাইনের আমি বরাবর ফ্যান, প্রথম থেকে আমি নিবেদিতাদের ইন্টারভিউজ গুলো দেখি। এত স্পষ্ট বক্তা উনি, আর এত সুন্দর করে উনি মানুষের মনের ভাব প্রকাশ করেন, আর এত বন্ধুর মতো উনি সবার সঙ্গে মেশেন। আমার তো এখানে এসে ভীষণ ভালো লেগেছে। আপনারাও দেখুন নিবেদিতা অনলাইনকে, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ।